আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ, মিরপুর ১২, ঢাকা ১২১৬ থেকে আমি জোবায়দা সামিহা খাতুন, সহকারী অধ্যাপক বলছি। দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা, তোমরা জানো যে তোমাদের সিলেবাসগুলো শর্ট করা হয়েছে। সেই সিলেবাস থেকে তোমাদের প্রশ্ন আসবে এবং সামনে পরীক্ষা হবে এবং কিছু অ্যাসাইনমেন্ট সামনে আবার আসতেছে, ওগুলো ঠিক মতন করে জমা দিতে হবে। তোমাদের কিছু মেয়ে এবার খাতা জমা দেওয়ার তারিখটি আমরা দেখতে পাচ্ছি যে একটি মেয়েকে আমি পেলাম যার উপরের কাভার শিট ছিঁড়ে ফেলেছে এবং সে খাতাগুলোর মধ্যে শুধু একটি খাতা একটা প্রশ্ন লিখেছে আর বাকি খাতাগুলো সে মার্কিং করে ফেরত দিয়ে দিয়েছে এবং সেই খাতার উপরে তার কোনো টপশিট নেই। স্বভাবতভাবেই এটা কার খাতা বোঝা যাচ্ছে না, তবে যে দিয়েছে সে যদি মনে করে তাকে আমরা বের করতে পারবো না, তাহলে ভুল হবে এবং কেন ভুল হবে আমরা বের করতে পারবো। যারা খাতা নিয়েছে তারা সবাই যখন খাতা জমা দিয়ে দিবে, তখন কোন মেয়েটার খাতা আমরা পেলাম না, ওই মেয়েটাকেই কিন্তু আমরা বের করে ফেলতে পারব। তাই যদি আমার সাবজেক্ট সেই মেয়ের থেকে থাকে, তাহলে আমি তাকে বলবো যে তুমি কলেজে এসে তুমি লিখতে না পেরে থাকলে সাহায্য নাও, লিখে দিয়ে দাও, ঠিক আছে? আর যারা এখনও খাতা জমা দাওনি, তোমরা তোমাদের গাইড টিচারের সঙ্গে কথা বলে কবে খাতা দিতে পারবে দিয়ে দিও। এবং আজকে একটু ঠান্ডা লেগেছে, যে জন্য কতটুকু তোমাদেরকে পড়াতে পারবো ভালো করে জানি না, তবে চেষ্টা করছি তোমাদেরকে ভালো করে পড়ানোর জন্য। আরেকটি কথা বলি, কেউ আছো যারা তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো, ফোন দিয়ে বলো যে আপা আমাদের এই চ্যাপ্টার সম্বন্ধে আরেকবার একটু রিভিশন হলে ভালো হয়। তারই প্রেক্ষিতে আজকে আমি তোমাদেরকে প্রথম পত্রের যে ৩য় অধ্যায় আছে গৃহ সম্পদ ব্যবস্থাপনা, সেটার একটা রিপিটেশন ক্লাস দিচ্ছি, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের। তোমরা যদি খেয়াল করো তাহলে ভালো হয় এই ক্লাসটা, তাহলে যারা পূর্বে করনি তারাও করে নিতে পারবে, আর যারা পূর্বে করেছো তাদের আবার রিভাইসও হয়ে যাবে। তাহলে চলো প্রথমে আমরা একটু জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করি। এই চ্যাপ্টারে অনেকগুলো প্রশ্নের মধ্যে কিছু প্রশ্ন যা আমার কাছে মনে হয়েছে যে তোমাদেরকে বলে দিলে হয়তো কমন করে যেতে পারে, সেই হিসাবে আমি কিছু প্রশ্ন তোমাদের জন্য আগেও করেছিলাম, সেটাই বলছি। প্রথম প্রশ্ন হচ্ছে, গৃহ ব্যবস্থাপনার চালিকা শক্তি কোনগুলো? গৃহ ব্যবস্থাপনার চালিকা শক্তি কোনগুলো? গৃহ ব্যবস্থাপনার চালিকা শক্তি হলো লক্ষ্য, মূল্যবোধ ও মান। গৃহ ব্যবস্থাপনার চালিকা শক্তি হলো লক্ষ্য, মূল্যবোধ ও মান। দ্বিতীয় প্রশ্ন, পরিচালনা কি? সম্পদের সুষ্ঠু ব্যবহার হচ্ছে পরিচালনা। সম্পদের সুষ্ঠু ব্যবহারই হচ্ছে পরিচালনা। এরপরের প্রশ্ন, সম্পদ পরিবর্তনের মাধ্যমে কি বাড়ানো যায়? সম্পদ পরিবর্তনের মাধ্যমে কি বাড়ানো যায়? সম্পদ পরিবর্তনের মাধ্যমে গ্রহণযোগ্যতা বাড়ানো যায়। সম্পদ পরিবর্তনের মাধ্যমে গ্রহণযোগ্যতা বাড়ানো যায়। আর্থিক আয় কি? আর্থিক আয় কি? আর্থিক আয় হলো দেশের প্রচলিত মুদ্রা অর্জন করা। আর্থিক আয় হলো দেশের প্রচলিত মুদ্রা অর্জন করা। এবারে প্রশ্ন,
প্রকৃত আয় কি? প্রকৃত আয় কি? নির্দিষ্ট সময়ে পরিবারের অর্জিত অর্থ দ্বারা কি পরিমাণ দ্রব্য বা সেবা ক্রয় করা যায় তার প্রকাশিত মূল্যকে প্রকৃত আয় বলে। নির্দিষ্ট সময়ে পরিবারের অর্জিত অর্থ দ্বারা কি পরিমাণ দ্রব্য বা সেবা ক্রয় করা যায় তার প্রকাশিত মূল্যকে প্রকৃত আয় বলে। বাজেট কাকে বলে? বাজেট কাকে বলে? নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আয় অনুযায়ী ব্যয় ও সঞ্চয় করার পূর্ব পরিকল্পনাকে বাজেট বলে। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আয় অনুযায়ী ব্যয় ও সঞ্চয় করার পূর্ব পরিকল্পনাকে বাজেট বলে। এর পরের প্রশ্ন হচ্ছে উপযোগ কি? উপযোগ কি? উপযোগ হলো অভাব মোচন করার ক্ষমতা। উপযোগ হলো অভাব মোচন করার ক্ষমতা। এর পরের প্রশ্ন হচ্ছে উদ্ভূত বাজেট কাকে বলে? উদ্ভূত বাজেট কাকে বলে? যে বাজেটে আয় অপেক্ষা ব্যয় কম হয় তাকে উদ্বৃত্ত বাজেট বলে। যে বাজেটে আয় অপেক্ষা ব্যয় কম হয় তাকে উদ্বৃত্ত বাজেট বলে। এর পরের প্রশ্ন হচ্ছে প্রত্যক্ষ প্রকৃত আয় কাকে বলে? প্রত্যক্ষ প্রকৃত আয় কাকে বলে? অর্থের বিনিময়ে সাধারণত যেসব পণ্য সামগ্রী সেবাকর্ম নিরাপত্তা ইত্যাদি ক্রয় করা যায় তাকে পরোক্ষ প্রকৃত আয় বলে। অর্থের বিনিময়ে সাধারণত যেসব পণ্য সামগ্রী সেবাকর্ম নিরাপত্তা ইত্যাদি ক্রয় করা যায় তাকে পরোক্ষ প্রকৃত আয় বলে। এবারের প্রশ্ন সম্পদের বিকল্প ব্যবহার কি? সম্পদের বিকল্প ব্যবহার কি? সম্পদের বিকল্প ব্যবহার হলো একটির পরিবর্তে অন্য একটি সম্পদ ব্যবহার করা। সম্পদের বিকল্প ব্যবহার হলো একটির পরিবর্তে অন্য একটি সম্পদ ব্যবহার করা। পরের প্রশ্ন আয় কাকে বলে? আয় কাকে বলে? একটি নির্দিষ্ট সময়ে পরিবারের সদস্যরা শ্রমের বিনিময়ে যে অর্থ বা ক্রয় ক্ষমতা অর্জন করে সাধারণ অর্থে তাকে আয় বলা হয়। একটি নির্দিষ্ট সময়ে পরিবারের সদস্যরা শ্রমের বিনিময়ে যে অর্থ বা ক্রয় ক্ষমতা অর্জন করে সাধারণভাবে তাকেই আয় বলা হয়। এর পরের প্রশ্ন হচ্ছে উপযোগ কি? কোন উপযোগ কি? প্রশ্ন হচ্ছে উপযোগ কি? উত্তর কোন দ্রব্যের অভাব মোচনের ক্ষমতা হলো উপযোগ। কোন দ্রব্যের অভাব মোচনের ক্ষমতা হলো উপযোগ। এর পরের প্রশ্ন মানসিক আয় কি? মানসিক আয় কি?
অর্থকে ব্যয় করে এবং প্রকৃত আয় থেকে আমরা যে তৃপ্তি পাই তাই মানসিক আয়। অর্থকে ব্যয় করে ও প্রকৃত আয় থেকে আমরা যে তৃপ্তি পাই তাই মানসিক আয়। এবারে প্রশ্ন, মার্কিন অর্থনীতিবিদ রবার্ট এর মতে সম্পদ কি? মার্কিন অর্থনীতিবিদ রবার্ট এর মতে সম্পদ কি? মার্কিন অর্থনীতিবিদ রবার্ট এর মতে সম্পদ হলো উপায় বা মাধ্যম যা চাহিদা পূরণে ক্ষমতা সম্পন্ন এবং প্রধান হাতিয়ার স্বরূপ। মার্কিন অর্থনীতিবিদ রবার্ট এর মতে সম্পদ হলো উপায় বা মাধ্যম যা চাহিদা পূরণে ক্ষমতা সম্পন্ন এবং প্রধান হাতিয়ার স্বরূপ। এবারে প্রশ্ন, অর্থ ব্যবস্থাপনার প্রধান কৌশল কি? অর্থ ব্যবস্থাপনার প্রধান কৌশল কি? অর্থ ব্যবস্থাপনার প্রধান কৌশল হলো বাজেট। অর্থ ব্যবস্থাপনার প্রধান কৌশল হলো বাজেট। এর পরের প্রশ্ন হচ্ছে, সম্পদ কাকে বলে? সম্পদ কাকে বলে? উত্তর, যা কিছু দিয়ে পরিবারের সব রকম চাহিদা পূরণ করা যায় তাকে সম্পদ বলে। যা কিছু দিয়ে পরিবারের সব রকমের চাহিদা পূরণ করা যায় তাকে সম্পদ বলে। এর পরের প্রশ্ন হচ্ছে, পারিবারিক বাজেট কাকে বলে? পারিবারিক বাজেট কাকে বলে? একটি পরিবারের আয়কে প্রকৃত চাহিদা পূরণে ব্যয় করার জন্য যে পূর্ব পরিকল্পনা করে তাকে পারিবারিক বাজেট বলে। একটি পরিবারের আয়কে প্রকৃত চাহিদা পূরণে ব্যয় করার জন্য যে পূর্ব পরিকল্পনা করে তাকে পারিবারিক বাজেট বলে। পরিবারের বড় সম্পদ কোনটি? পরিবারের বড় সম্পদ কোনটি? পরিবারের বড় সম্পদ মানুষ। পরিবারের বড় সম্পদ মানুষ। এবারে প্রশ্ন, আন্তঃব্যক্তিগত সম্পদ কাকে বলে? আন্তঃব্যক্তিগত সম্পদ কাকে বলে? দুই বা ততোধিক ব্যক্তির কাজের সমন্বয়ে গঠিত সম্পদকে আন্তঃব্যক্তিগত সম্পদ বলে। যেমন স্নেহ, ভালোবাসা, চুক্তিপত্র, সহানুভূতিশীলতা ইত্যাদি। দুই বা ততোধিক ব্যক্তির কাজের সমন্বয়ে গঠিত সম্পদকে আন্তঃব্যক্তিগত সম্পদ বলে। যেমন স্নেহ, ভালোবাসা, চুক্তিপত্র, সহানুভূতিশীলতা ইত্যাদি। এরপরের প্রশ্ন, গার্হস্থ্য অর্থনীতির ভাষায় সম্পদ কি? গার্হস্থ্য অর্থনীতির ভাষায় সম্পদ কি? গার্হস্থ্য অর্থনীতির ভাষায় যা কিছু দিয়ে পরিবারের সকল চাহিদা পূরণ করা হয় তাই সম্পদ। গার্হস্থ্য অর্থনীতিবিদের ভাষায় যা কিছু দিয়ে পরিবারের সকল চাহিদা পূরণ করা হয় তাই সম্পদ। এবারে প্রশ্ন, সবচেয়ে ভালো বাজেট কোনটি?
সবচেয়ে ভালো বাজেট কোনটি? সবচেয়ে ভালো বাজেট হলো উদ্বৃত্ত বাজেট। সবচেয়ে ভালো বাজেট হলো উদ্বৃত্ত বাজেট। ঘাটতি বাজেট কি? ঘাটতি বাজেট কি? আয় অপেক্ষা ব্যয় যদি বেশি হয় তখন সেটা ঘাটতি বাজেট। আয় অপেক্ষা ব্যয় যদি বেশি হয় তখন সেটা ঘাটতি বাজেট। এরপরে প্রশ্ন হচ্ছে, বস্তুবাচক সম্পদ কাকে বলে? বস্তুবাচক সম্পদ কাকে বলে? মানবীয় সম্পদ ছাড়া অন্য যেসব সম্পদ মানুষের অভাব মেটায় তা সবই বস্তুবাচক সম্পদ। মানবীয় সম্পদ ছাড়া অন্য যেসব সম্পদ মানুষের অভাব মেটায় তা সবই বস্তুবাচক সম্পদ। অর্থনৈতিক সম্পদ কি? অর্থনৈতিক সম্পদ কি? যে সম্পদ চাহিদার তুলনায় কম, যার বিনিময় মূল্য আছে, হস্তান্তরযোগ্য, দুর্লভ ও পরিমাপযোগ্য, তাই অর্থনৈতিক সম্পদ। আবার বলছি, যে সম্পদ চাহিদার তুলনায় কম, যার বিনিময় মূল্য আছে, হস্তান্তরযোগ্য, দুর্লভ ও পরিমাণযোগ্য, তাই অর্থনৈতিক সম্পদ। অ-অর্থনৈতিক সম্পদ কি? অ-অর্থনৈতিক সম্পদ কি? যে সম্পদ সীমিত নয়, বিনিময় মূল্য নেই, পরিবারের লক্ষ্য অর্জনের জন্য ব্যবহৃত হয়, তাই অ-অর্থনৈতিক সম্পদ। যে সম্পদ সীমিত নয়, বিনিময় মূল্য নেই, পরিবারের লক্ষ্য অর্জনের জন্য ব্যবহৃত হয়, তাই অ-অর্থনৈতিক সম্পদ। চাকরির সুযোগ সুবিধা কোন ধরনের সম্পদ? চাকুরির সুযোগ সুবিধা কোন ধরনের সম্পদ? চাকুরির সুযোগ সুবিধা সাম্প্রদায়িক সম্পদ। চাকরির সুযোগ সুবিধা সাম্প্রদায়িক সম্পদ। সম্পদের সুষ্ঠু ব্যবহারকে কি বলে? সম্পদের সুষ্ঠু ব্যবহারকে কি বলে? সম্পদের সুষ্ঠু ব্যবহারকে পরিচালনা বলে। সম্পদের সুষ্ঠু ব্যবহারকে পরিচালনা বলে। প্রত্যক্ষ প্রকৃত আয় কি? প্রত্যক্ষ প্রকৃত আয় কি? যে আয় পরিবার টাকার বিনিময় ছাড়া সরাসরি অর্জন করে তাকে প্রত্যক্ষ প্রকৃত আয় বলে। যে আয় পরিবার টাকার বিনিময় ছাড়া সরাসরি অর্জন করে তাকে প্রত্যক্ষ প্রকৃত আয় বলে। মৌখিক বাজেট কাকে বলে? মৌখিক বাজেট কাকে বলে? লিখিত পরিকল্পনা ছাড়া যে বাজেট করা হয় তাকে মৌখিক বাজেট বলে। লিখিত পরিকল্পনা ছাড়া যে বাজেট করা হয় তাকে লিখিত বাজেট বলে। পরের প্রশ্ন, খাম পদ্ধতি কি? খাম পদ্ধতি কি? হিসাব রাখার যে পদ্ধতিতে খরচের হিসাব অনুসারে বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেকটি ভাগ একটি খামে রাখা হয় তাই খাম পদ্ধতি। হিসাব রাখার যে পদ্ধতিতে খরচের হিসাব অনুসারে বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেকটি ভাগ একটি খামে রাখা হয়
তাই খাম পদ্ধতি। পরের প্রশ্ন, ফাইল পদ্ধতি কি? ফাইল পদ্ধতি কি? হিসাব রাখার যে পদ্ধতিতে নিত্যদিনের খরচ তালিকা একটি ফাইলে নথিবদ্ধ করে রাখতে হয় তাকে ফাইল পদ্ধতি বলে। হিসাব রাখার যে পদ্ধতিতে নিত্যদিনের খরচ তালিকা একটি ফাইলে নথিবদ্ধ করে রাখতে হয় তাকে ফাইল পদ্ধতি বলে। লিখিত বাজেট কি? লিখিত বাজেট কি? কাগজে কলমে পরিকল্পনা করে যে বাজেট তৈরি করা হয় তা লিখিত বাজেট। কাগজে কলমে পরিকল্পনা করে যে বাজেট তৈরি করা হয় তাই লিখিত বাজেট। এবার তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন দেওয়ার চেষ্টা করি। প্রথমেই হচ্ছে, সম্পদের বহুবিধ ব্যবহার বলতে কি বোঝো? সম্পদের বহুবিধ ব্যবহার বলতে কি বোঝো? একই সম্পদের বহুবিধ ব্যবহার থাকতে পারে, যেমন টেলিভিশন মানুষের চিত্ত বিনোদনের জন্য কাজ করে, জ্ঞান লাভে সাহায্য করে, আবার সামাজিক মর্যাদার প্রতীক রূপেও কাজ করে। সম্পদের বহুবিধ ব্যবহার বলতে কি বোঝো? একই সম্পদের বহুবিধ ব্যবহার হতে পারে, যেমন টেলিভিশন মানুষের চিত্ত বিনোদনের জন্য কাজ করে, জ্ঞান লাভে সাহায্য করে, আবার সামাজিক মর্যাদার প্রতীক রূপেও কাজ করে। পরবর্তী প্রশ্ন, দীর্ঘমেয়াদী লক্ষ্য বলতে কি বোঝো? দীর্ঘমেয়াদী লক্ষ্য বলতে কি বোঝো? স্থায়ী বা চূড়ান্ত লক্ষ্যকে দীর্ঘমেয়াদী লক্ষ্য বলে। স্থায়ী বা চূড়ান্ত লক্ষ্যকে দীর্ঘমেয়াদী লক্ষ্য বলে। দীর্ঘমেয়াদী লক্ষ্য সময় সাপেক্ষ এবং এটি সব সময় মনের মধ্যে বিরাজমান। এটি মধ্যবিত্ত লক্ষ্যের উপর প্রভাব বিস্তার করে, তাই এই লক্ষ্যের প্রভাব বেশি। আবার বলছি, স্থায়ী ও চূড়ান্ত লক্ষ্যকে দীর্ঘমেয়াদী লক্ষ্য বলে। দীর্ঘমেয়াদী লক্ষ্য সময় সাপেক্ষ এবং এটি সব সময় মনের মধ্যে বিরাজমান। এটি মধ্যবর্তী লক্ষ্যের উপর প্রভাব বিস্তার করে, তাই এ লক্ষ্যের অভাব বেশি। এবারে প্রশ্ন, গৃহ সম্পদের সুষ্ঠু ব্যবহারের প্রয়োজনীয়তা উল্লেখ করো। গৃহ সম্পদের সুষ্ঠু ব্যবহারের প্রয়োজনীয়তা উল্লেখ করো। সম্পদের সুষ্ঠু ব্যবহারের ফলে সম্পদের সরবরাহ বৃদ্ধি পায়। গৃহ সম্পদের সুষ্ঠু ব্যবহার পরিবারের আয় বাড়াতে, ব্যয় হ্রাস করতে এবং অর্থ সঞ্চয় করতে সহায়তা করে। এর মাধ্যমে মানবীয় ও অমানবীয় সম্পদের সুষম বণ্টন হয়। সম্পদের সুষ্ঠু ব্যবহারের ফলে সম্পদের সরবরাহ বৃদ্ধি পায়। গৃহ সম্পদের সুষ্ঠু ব্যবহার পরিবারের আয় বাড়াতে, ব্যয় কমাতে এবং অর্থ সঞ্চয় করতে সহায়তা করে। এর মাধ্যমে মানবীয় ও অমানবীয় সম্পদের সুষম বণ্টন হয়।
পরবর্তী প্রশ্ন, বাজেট কার্যকর করার উপায় লেখো। বাজেট কার্যকর করার উপায় লেখো। অর্থ ব্যয়ের পূর্ব পরিকল্পনাকে বাজেট বলে। বাজেট দুটি উপায়ে কার্যকর করা যায়। প্রথমত, বাজেট পরিকল্পনাটি কিভাবে অগ্রসর হচ্ছে তা পরীক্ষা করা। দ্বিতীয়ত, পরীক্ষা করার সময় প্রয়োজন মতো বিভিন্ন খাতে অর্থের বন্টন ঠিক করে সমতা রক্ষা করা। আবারও বলি, অর্থ ব্যয়ের পূর্ব পরিকল্পনাকে বাজেট বলে। বাজেট দুটি উপায়ে কার্যকর করা যায়। প্রথমত, বাজেট পরিকল্পনাটি কিভাবে অগ্রসর হচ্ছে তা পরীক্ষা করা। দ্বিতীয়ত, পরীক্ষা করার সময় প্রয়োজন মতো বিভিন্ন খাতে অর্থের বন্টন ঠিক করে সমতা রক্ষা করা। এরপরের প্রশ্ন, আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করে বাজেট বুঝিয়ে লেখো। আয় ও ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করে বাজেট বুঝিয়ে লেখো। উত্তর হচ্ছে, নির্দিষ্ট সময়ে আয় অনুযায়ী ব্যয় ও সঞ্চয় করার পূর্ব পরিকল্পনাকে বাজেট বলে। নির্দিষ্ট সময়ে আয় অনুযায়ী ব্যয় ও সঞ্চয় করার পূর্ব পরিকল্পনাকে বাজেট বলে। বাজেটের মাধ্যমে পরিবারের আয়কে প্রকৃত চাহিদা অনুযায়ী ব্যয় করা যায়। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আয় অনুযায়ী কোন খাতে কী পরিমাণ অর্থ ব্যয় করতে হবে তা নির্ধারণ করা হয় বাজেটের মাধ্যমে। এটি অর্থের ক্রমক্ষমতা বাড়াতে পারে না, কিন্তু অর্থকে পরিবারের সর্বাধিক প্রয়োজনে ব্যয় করে চাহিদাগুলো সহজেই মেটানো যায়। আবারও বলি, বাজেটের মাধ্যমে পরিবারের আয়কে প্রকৃত চাহিদা অনুযায়ী ব্যয় করা যায়। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আয় অনুযায়ী কোন খাতে কী পরিমাণ অর্থ ব্যয় করতে হবে তা নির্ধারণ করা হয় বাজেটের মাধ্যমে। এটি অর্থের ক্রয় ক্ষমতা বাড়াতে পারে না, কিন্তু অর্থকে পরিবারের সর্বাধিক প্রয়োজনে ব্যয় করে চাহিদাগুলো সহজেই মেটাতে পারে। সুতরাং বাজেট আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করে। সুতরাং বাজেট আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করে। এরপরের প্রশ্ন, বাজেট অর্থ অপচয় রোধ করে বুঝিয়ে লেখো। বাজেট অর্থ অপচয় রোধ করে বুঝিয়ে লেখো। বাজেট হলো আয় ও ব্যয়ের আনুমানিক হিসাব। বাজেটের মাধ্যমে নির্দিষ্ট আয়ে কোন খাতে কী পরিমাণ ব্যয় করা হবে তা নির্ধারণ করা হয়। এটি হলো সচেতনভাবে অর্থ যে ব্যয়ের নির্দেশিকা, তাই বাজেট অপচয় রোধ করে এবং অর্থকে সর্বাধিক প্রয়োজনে ব্যয় করার চাহিদা মেটায়। আবারও বলি, বাজেট হলো আয় ও ব্যয়ের আনুমানিক হিসাব। বাজেটের মাধ্যমে নির্দিষ্ট আয়ে কোন খাতে কী পরিমাণ ব্যয় করা হবে তা নির্ধারণ করা হয়। এটি হলো
সচেতনভাবে অর্থ ব্যয়ের নির্দেশিকা, তাই বাজেট অপচয় রোধ করে এবং অর্থকে সর্বাধিক প্রয়োজনে ব্যয় করে চাহিদা মেটায়। সম্পদের রূপান্তর সম্ভব, বুঝিয়ে লেখো। এবারে প্রশ্ন হচ্ছে সম্পদের রূপান্তর সম্ভব, বুঝিয়ে লেখো। সম্পদের রূপান্তর বলতে একটি সম্পদকে অন্য আরেকটি সম্পদে রূপান্তর করাকে বোঝানো হয়। খুব কম সম্পদই এদের নিজস্ব আকারে ব্যবহৃত হয়। ব্যবহারের জন্য সম্পদ প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। এর ফলে মোট সম্পদের পরিমাণ বৃদ্ধি পায় এবং পারিবারিক লক্ষ্য অর্জন সহজতর হয়। মানবীয় সম্পদ যেমন জ্ঞান, দক্ষতা, এগুলো রূপান্তরিত করে অর্থ উপার্জন করা যায়। আবার এই অর্থকে ব্যবহার করা হয় দ্রব্য ও সেবা কর্মে। উত্তরটা আবারও বলি, সম্পদের রূপান্তর বলতে একটি সম্পদকে অন্য আরেকটি সম্পদে রূপান্তর করাকে বোঝানো হয়। খুব কম সম্পদই এদের নিজস্ব আকারে ব্যবহৃত হয়। ব্যবহারের জন্য সম্পদ প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। এর ফলে মোট সম্পদের পরিমাণ বৃদ্ধি পায় এবং পারিবারিক লক্ষ্য অর্জন সহজতর হয়। মানবীয় সম্পদ যেমন জ্ঞান, দক্ষতা, এইগুলো রূপান্তরিত করে অর্থ উপার্জন করা যায়। আবার এই অর্থকে ব্যবহার করে আমরা দ্রব্য এবং সেবা কর্মে কাজ করতে পারি। এরপরে প্রশ্ন হচ্ছে সব সম্পদ হস্তান্তর করা যায় না, ব্যাখ্যা করো। সব সম্পদ হস্তান্তর করা যায় না, ব্যাখ্যা করো। সব সম্পদ হস্তান্তর করা যায় না। সাধারণত বস্তুবাচক বা অমানবীয় সম্পদগুলো হস্তান্তর করা যায়, যেমন অর্থ, বাড়িঘর, জমি, আসবাবপত্র, এগুলো। কিন্তু মানবীয় সম্পদ হস্তান্তরযোগ্য নয়। এগুলো মানুষের অন্তর্নিহিত গুণ। অনুশীলনের মাধ্যমে এই সম্পদ বৃদ্ধি পায়, যেমন সময়, জ্ঞান, দক্ষতা, বুদ্ধি, ধৈর্য, আগ্রহ, শক্তি, মনোভাব ইত্যাদি। আবারও বলি, সব সম্পদ হস্তান্তর করা যায় না। সাধারণত বস্তুবাচক বা অমানবীয় সম্পদগুলো হস্তান্তরযোগ্য, যেমন অর্থ, বাড়িঘর, জমি, আসবাবপত্র ইত্যাদি। কিন্তু মানবীয় সম্পদ হস্তান্তরযোগ্য নয়। এগুলো মানুষের অন্তর্নিহিত গুণ। অনুশীলনের মাধ্যমে এই সম্পদ বৃদ্ধি পায়, যেমন সময়, জ্ঞান, দক্ষতা বৃদ্ধি, ধৈর্য, আগ্রহ, শক্তি, মনোভাব ইত্যাদি। এরপরের প্রশ্ন, সম্পদের পরিচালনা প্রয়োজন কেন? সম্পদের পরিচালনার প্রয়োজন কেন? সম্পদের সুষ্ঠু ব্যবহারকে পরিচালনা বলা হয়। সম্পদ পরিচালনা করা যায় বলে আমরা বিভিন্নভাবে উপকৃত হই। এর মাধ্যমে লক্ষ্য অর্জন করা যায় এবং অর্থনৈতিক উন্নয়ন হয়। সম্পদ পরিচালনায় সম্পদের আয় বাড়ে, ফলে তৃপ্তি ও সন্তুষ্টি লাভ হয়। এছাড়া এর মাধ্যমে অভাব ও দুর্যোগপূর্ণ অবস্থা মোকাবেলা করা যায়। আবারও বলছি, সম্পদের সুষ্ঠু ব্যবহারকে পরিচালনা বলা হয়।
সম্পদ পরিচালনা করা যায় বলে আমরা বিভিন্নভাবে উপকৃত হই। এর মাধ্যমে লক্ষ্য অর্জন করা যায় এবং অর্থনৈতিক উন্নয়ন হয়। সম্পদ পরিচালনায় সম্পদের আয় বাড়ে, ফলে তৃপ্তি ও সন্তুষ্টি লাভ হয়। এছাড়া এর মাধ্যমে অভাব ও দুর্যোগপূর্ণ অবস্থা মোকাবেলা করা যায়। এর পরের প্রশ্ন, সম্পদের আয়ত্তাধীন বৈশিষ্ট্যটি ব্যাখ্যা করো। সম্পদের আয়ত্তাধীন বৈশিষ্ট্যটি ব্যাখ্যা করো। সম্পদের একটি বৈশিষ্ট্য হলো আয়ত্তাধীন। সম্পদকে কারো না কারো আয়ত্তাধীন ও মালিকানাধীন হতে হয়। প্রয়োজনে যদি সম্পদকে কাজে লাগানো না যায় তবে তা সম্পদ বলে বিবেচিত হবে না। তা কখনো স্বাধীনভাবে ব্যবহারও করা যায় না। যেমন পাশের বাড়ির লোকের সম্পদ কারো সম্পদ হবে না, এটি যার আয়ত্তে থাকবে তার সম্পদ বলে গণ্য হবে। সম্পদ একটি বৈশিষ্ট্য হলো আয়ত্তাধীন। সম্পদকে কারো না কারো আয়ত্তাধীন বা মালিকাধীন হতে হয়। প্রয়োজনে যদি সম্পদকে কাজে ব্যবহার করা যায় তবে তা সম্পদ বলে বিবেচিত হবে। তা কখনো স্বাধীনভাবে ব্যবহার করা যাবে না। যেমন যে পাশের বাড়ির লোকের সম্পদ যদি কারো সম্পদ হবে না, এই সম্পদ যার আয়ত্তে থাকবে সেই ব্যবহার করবে। তাহলে আমরা যদি শর্টলি আরো বলি তাহলে কি বলতে পারবো, যে সম্পদ অবশ্যই কারো না কারো মালিকানায় থাকবে। যেই সম্পদটা আমার মালিকানায় আছে এবং আমি ব্যবহার করতে পারি সেটা আমার সম্পদ, কিন্তু যেই সম্পদ আমি ব্যবহার করতে পারি না তা আমার আয়ত্তে নাই, অতএব সেটা আমার কোনো সম্পদ নয়। তার মানে যদি পাশের বাড়ির কিছু থাকে, ও ব্যবহার করছে, আমি করতে পারছি না, তাহলে ওইটা পারছি না বলে দুঃখ করার কিছু নাই, কারণ ওই সম্পদটাই আমার কাছে নাই। বাজেটের সুবিধাগুলো লেখো। বাজেটের সুবিধাগুলো লেখো। অর্থ ব্যয় করার পূর্ব পরিকল্পনা হলো বাজেট। অর্থ ব্যয় করার পূর্ব পরিকল্পনা হলো বাজেট। বাজেটের সুবিধাসমূহ হচ্ছে, এর মাধ্যমে দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জন করা যায়। এটি পণ্য ক্রয়ের ক্ষেত্রে সময় ও শক্তি সাশ্রয় করে। এর মাধ্যমে সঞ্চয়ের অভ্যেস হয়। এটি অনিয়মিত আয়ের সঙ্গে নিয়মিত ব্যয়ের ভারসাম্য রক্ষা করে। আবারও বলছি, অর্থ ব্যয় করার পূর্ব পরিকল্পনা হলো বাজেট। বাজেটের সুবিধাসমূহ হচ্ছে, এর মাধ্যমে দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জন করা যায়। এটি পণ্য ক্রয়ের ক্ষেত্রে সময় ও শক্তি সাশ্রয় করে। এর মাধ্যমে সঞ্চয়ের অভ্যেস হয়। এটি অনিয়মিত আয়ের সঙ্গে নিয়মিত ব্যয়ের ভারসাম্য রক্ষা করে। পরের প্রশ্ন, বাজেটের সীমাবদ্ধতাগুলো ব্যাখ্যা করো। বাজেটের সীমাবদ্ধতাগুলো ব্যাখ্যা করো। বাজেট হলো অর্থ পরিকল্পনার প্রধান কৌশল। বাজেটের মাধ্যমে অর্থ ব্যয়ের পূর্ব পরিকল্পনা করা হয়। এর কিছু সীমাবদ্ধতা আছে। এগুলো হলো, বাজেট অপর্যাপ্ত আয়কে পর্যাপ্ত আয়ে পরিণত করতে পারে না। বাজেট ব্যক্তির পছন্দকে সীমাবদ্ধ করে। এছাড়া বাজেট তৈরির জন্য পণ্যের মান এবং দাম যাচাইয়ের বিভিন্ন দোকানে খোঁজ রাখতে হয়। আবারও বলছি, বাজেট হলো অর্থ পরিকল্পনার প্রধান কৌশল।
বাজেটের মাধ্যমে অর্থ ব্যয়ের পূর্ব পরিকল্পনা করা হয়। এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। এগুলো হলো বাজেট অপর্যাপ্ত আয়কে পর্যাপ্ত আয়ে পরিণত করতে পারে না। বাজেট ব্যক্তির পছন্দকে সীমাবদ্ধ করে। তাছাড়া বাজেট তৈরির জন্য পণ্যের মান এবং দাম যাচাইয়ের বিভিন্ন দোকানে খোঁজ রাখতে হয়। সম্পদের রূপান্তর বলতে কি বোঝো? সম্পদের রূপান্তর বলতে কি বোঝো? সম্পদের রূপান্তর বলতে একটি সম্পদকে অন্য আরেকটি সম্পদে রূপান্তরিত করাকে বোঝায়। খুব কম সম্পদই এদের নিজস্ব আকারে ব্যবহার হয়। ব্যবহারের জন্য সম্পদ প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে। এর ফলে মোট সম্পদের পরিমাণ বৃদ্ধি পায় এবং পারিবারিক লক্ষ্য অর্জন সহজতর হয়। মানবীয় সম্পদ যেমন জ্ঞান, দক্ষতা ইত্যাদিকে রূপান্তরিত করে অর্থ উপার্জন করা যায়। আবার এই অর্থ দিয়ে কেনা যায় দ্রব্য ও সেবা কর্ম। আবারও বলছি, সম্পদের রূপান্তর বলতে একটি সম্পদকে অন্য আরেকটি সম্পদে রূপান্তর করাকে বোঝায়। খুব কম সম্পদই এদের নিজস্ব আকারে ব্যবহার হয়। ব্যবহারের জন্য সম্পদ প্রতিনিয়তই পরিবর্তিত হয়। এর ফলে মোট সম্পদের পরিমাণ বৃদ্ধি পায় এবং পারিবারিক লক্ষ্য অর্জন সহজতর হয়। মানবীয় সম্পদ যেমন জ্ঞান, দক্ষতা এগুলো রূপান্তরিত করে অর্থ উপার্জন করা যায়। আবার এই অর্থ দিয়ে কেনা যায় দ্রব্য ও সেবা কর্ম। পরবর্তী প্রশ্ন, সম্পদ সীমাবদ্ধ বুঝিয়ে লেখো। সম্পদ সীমাবদ্ধ বুঝিয়ে লেখো। সম্পদের সীমাবদ্ধতা পরিমাণগত ও গুণগত উভয়ই হতে পারে। সম্পদের পরিমাণগত সীমাবদ্ধতার উদাহরণ হলো পরিবারের আয়। আয় সীমাবদ্ধ বলেই ইচ্ছামতো অর্থ ব্যয় করা যায় না। আবার সময়ের সীমাবদ্ধতার কারণে দিন রাত্রি মিলে 24 ঘন্টা সময় তা বাড়ানো যায় না। অন্যদিকে সম্পদের গুণগত সীমাবদ্ধতারও সমানভাবে গুরুত্বপূর্ণ। সবার প্রতিভা সমান নয়। তাই সবাই গান, নাচ, ছবি আঁকা বিভিন্ন যে প্রতিভা আছে সেই প্রতিভার অধিকারী হতে পারে না। সমান জ্ঞান লাভ করতেও পারে না। সুতরাং বলা যায় সম্পদ সীমাবদ্ধ। আমি আবারও বলছি, এটা সম্পদের সীমাবদ্ধতা পরিমাণগত ও গুণগত উভয়ই হতে পারে। সম্পদের পরিমাণগত সীমাবদ্ধতার উদাহরণ হলো পরিবারের আয়। আয় সীমাবদ্ধ বলেই ইচ্ছামতো অর্থ ব্যয় করা যাবে না। আবার সময়ের সীমাবদ্ধতার কারণে দিন রাত্রি মিলে 24 ঘন্টার সময় এটাও বাড়ানো যাবে না। অন্যদিকে সম্পদের যে গুণগত সীমাবদ্ধতা আছে তা সমানভাবে গুরুত্বপূর্ণ। সবার প্রতিভা সমান হয় না। তাই সবাই যে গান, নাচ, ছবি আঁকা এরকম বিভিন্ন যে এক্সট্রা কারিকুলাম সেই প্রতিভাগুলো কিন্তু সবাই একইভাবে
অধিকারী হতে পারে না। আবার বুদ্ধির সীমাবদ্ধতার জন্য কিন্তু একই শ্রেণীতে সব ছাত্রছাত্রী সমান জ্ঞান অর্জনও লাভ করতে পারে না। সুতরাং বলা যায় সম্পদ সীমাবদ্ধ। আজকে এই পর্যন্তই। আর এখন সবারই কম বেশি গরম ঠান্ডার কারণে ঠান্ডা লাগছে। সবাই একটু সতর্কভাবে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং সবচেয়ে বড় যে কথাটা, সেটা আমি সবসময়ই বলি, তোমরা দ্বাদশ শ্রেণীর ছাত্রী আমার সঙ্গে ক্লাস করেছো, জানো, আমি সবসময় বলি, নিজেকে যদি ভালোবাসতে পারো তাহলে তুমি কখনো কোনো কিছু খারাপ করতে পারবে না। তুমি আগে নিজেকে ভালোবাসো, আর যখন তুমি নিজেকে ভালোবাসবে তখন স্বাভাবিকভাবেই তুমি আর সবাইকেও ভালোবাসতে পারবে। যে নিজেকে ভালোবাসে না সে আসলে কাউকেই ভালোবাসতে পারে না। তো ভালো থেকো, সুস্থ থেকো। সবার জন্য আমরা একে অপরকে দোয়া করব যাতে সবাই সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।